আমি ঘুরিনি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নিতে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল। ঢাকা শহরে ঘটে গেল ভয়ঙ্কর এক ঘটনা। নামাজ পড়ে প্রচারণা শেষে ফিরছিলেন হাদি, অর্থাৎ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি, কিন্তু ফেরার পথে তাকে যেতে হলো হাসপাতালে। তার পরের খবর তো আপনারা জানেনই। প্রশ্ন উঠেছে, মাঠে এত বড় বড় খেলোয়াড় থাকতে হাদিকে কেন হত্যার প্রয়োজন পড়ল? হাদি মরলে কার ঘরে উঠবে লাভের ধন? পুলিশ এখনো কেন গুলিবর্ষণকারীকে গ্রেফতার করতে পারল না? হাদির হামলার সঙ্গে কি যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন সম্রাট জড়িত? সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হাদিকে মেরেছে পলাতক আওয়ামী লীগ। হাদির বোন বলছেন, আমার ভাইকে আওয়ামী লীগ বাঁচতে দিতে চাননি। কিন্তু আসলে কি আওয়ামী লীগ এত বড় সাহস আদৌ রাখে? এরই মধ্যে ফাঁস হয়েছে ভারত ও আওয়ামী লীগের গুপ্ত ভয়ঙ্কর হামলার পরিকল্পনা। প্রিয় দর্শক, আজকের প্রতিবেদনে আমরা এসব প্রশ্নের বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। তার আগের আন্তরিক অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। জুলাই বিপ্লবের অগ্রনায়ক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলিবর্ষণের ঘটনায় নড়ে চড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী। এমন কাপুরুষোচিত হামলা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গোয়েন্দা সদস্যরা। হাদির উপর গুলির ঘটনার আদ্যপান্ত বের করার জন্য গতকাল দিনভর মাঠে কাজ করে পুলিশ। ফেব্রুয়ারির সংসদ নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে হাদির উপর হামলায় দেশবিরোধী শক্তির মদদ থাকতে পারে। তার উপর হামলার পর জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট অংশীজন, আগামী নির্বাচনে প্রার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে নিরাপত্তা নিয়ে নানা সংশয় ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। হাদির হামলার সঙ্গে পতিত স্বৈরাচারের দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন সম্রাটের জড়িত থাকার সন্দেহ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জুলাই বিপ্লবের পর তিনি ভারতে পালিয়েছিলেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ফয়সাল করিম মাসুদ নামে এক নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাডারকে চিহ্নিত করা গেছে। কিন্তু গতকাল রাত পর্যন্ত গুলিবর্ষণে অংশ নেওয়া কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। খুনি দুজন যাতে দেশ ছেড়ে পালাতে না পারে, এজন্য দেশের সব বিমানবন্দরের ইমিগ্রেশনে বার্তা পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি সীমান্তে নজরদারি আরও কঠোর করেছে নিরাপত্তা বাহিনী। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানিয়েছে, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট দল, গোষ্ঠী ও নেতাদের মধ্যে ভয় ধরাতে হাদির উপর গুলি করেছে চক্রটি। এতে চক্রটি সাময়িকভাবে কিছুটা সফল হয়েছে। তবে এমন হামলার ঘটনা যাতে আর না ঘটে, এজন্য তারা ঢাকা সহ সারা দেশে রেকি তল্লাশি করবে। পাশাপাশি জামিনে থাকা সন্ত্রাসী যারা যারা কারাগারের বাইরে আছে তাদের আলাদা করে তালিকা করার উদ্যোগ নেওয়া হচ্ছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ, ঘটনাস্থলের ফুটেজ এবং প্রাপ্ত অন্যান্য তথ্য উপাত্ত বিশ্লেষণ করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, ফুটেজে মোটরসাইকেলের পেছনে বসে গুলি করতে দেখা যাওয়া ব্যক্তির চেহারার সঙ্গে ফয়সালের চেহারা মিলে যাচ্ছে। পুলিশ তাকে এই হামলার মূল সন্দেহভাজন বলে মনে করছে। এর আগেও ফয়সালের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। গত বছরের নভেম্বরে রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুট ও ডাকাতির ঘটনায় তিনি র্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন। শুটার ফয়সাল সহ মোটরসাইকেলে আরও একজনকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। ডিবি জানিয়েছে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছবির ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে এবং পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে। তাকে ধরিয়ে দেওয়ার জন্য পুলিশ জনগণের প্রতি বিনীত অনুরোধ করেছে। হাদিকে গুলির ঘটনায় মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করা ডিবির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, হাদিকে টার্গেট করেই গুলি করা হয়েছে। শুক্রবার ছুটির দিন, যানজট থাকে না, সড়ক ফাঁকা থাকে। এই সুযোগে কিলাররা তার কানের নিচে গুলি করে দ্রুত পালিয়ে যায়। কোনো গাড়ি বা ব্যক্তি তাদের ভয়ে ধাওয়া দেওয়ার সাহস করেনি। ডিবি জানিয়েছে, গুলির ধরন দেখে মনে হয়েছে অনেক আগের থেকেই দুর্বৃত্তরা তাকে গুলি করার জন্য পরিকল্পনা করছিল। সেই পরিকল্পনা অনুযায়ী সময় ও স্থান বেছে নেওয়া হয়। সূত্র জানায়, গুলি করার জন্য আগের থেকেই রেকি করেছিল দুর্বৃত্তরা। হাদিকে গুলির পর কেউ যাতে প্রতিরোধ করতে না পারে, তার রিকশার আগে ও পেছনে দুর্বৃত্তদের কোনো গাড়ি ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এছাড়া সিসি ক্যামেরায় আশেপাশের লোকজনের গতিবিধিও নজরে রাখা হয়েছে। জুলাই আন্দোলনে খোয়া যাওয়া অস্ত্র নিয়ে শঙ্কা, ২০২৪ সালের গণ অভ্যুত্থানের পর বিভিন্ন থানা, ফাঁড়ি ও পুলিশ স্থাপনা থেকে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ লুট হয়ে যায়। অবৈধ এসব অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান চললেও পুরোপুরি সফলতা আসেনি। এখনও বিভিন্ন ধরনের ১,৩৩৬টি অস্ত্র ও ২,৫৭,২৮০টি গোলাবারুদ উদ্ধার করা যায়নি। এ সকল অবৈধ অস্ত্র সন্ত্রাসীদের হাতে চলে যাওয়ার আশঙ্কা আছে পুলিশের।
এতে আগামী নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগে আছেন তারা। ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ভোট ভণ্ডুলের ষড়যন্ত্রের আশঙ্কায় পুলিশ ভোটের তালিকা ঘোষণা দেওয়ার পরের দিনই হাদির উপর হামলার ঘটনা ঘটেছে। এতে আইন শৃঙ্খলা বাহিনীকে ভাবিয়ে তুলছে। জানা গেছে, গত 5 নভেম্বর টেকনাফে সেতুর নিচ থেকে স্থানীয় এক বিএনপি নেতার লাশ উদ্ধার করে পুলিশ। 6 নভেম্বর খুলনায় এক প্রবাসীকে 8 রাউন্ড গুলিতে হত্যা করে সন্ত্রাসীরা। 10 নভেম্বরের পুরান ঢাকার আদালত থেকে হাজিরা দিয়ে বের হওয়ার পর সন্ত্রাসীরা ফিল্মি স্টাইলে গুলি করে তারিক সাইফ মামুন নামে এক ব্যক্তিকে হত্যা করে। 12 নভেম্বর মধ্যবাড্ডার একটি বাসায় মেলে মামুন শিকদার নামে গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ। 16 নভেম্বর খুলনার সোনাডাঙ্গায় গুলিতে নিহত হন আলাউদ্দিন মৃধা নামে এক ব্যক্তি। একই দিন খুলনা নগরীর জিন্নাপাড়ায় নাতি নাতনি সহ নানিকে বাসায় ঢুকে কুপিয়ে করা হয়। 17 নভেম্বর রাজধানীর পল্লবীতে দোকানে ঢুকে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। 14 নভেম্বর লক্ষ্মীপুরে বিএনপি নেতা আবুল কালাম জহিরকে গুলি করে হত্যা করা হয়। গত 24 নভেম্বর রাজধানীর মোহাম্মদপুরে বাসায় ঢুকে বিল্লাল হোসেন নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। গত 1 ডিসেম্বর রাজধানীর জুরাইনে এক ব্যক্তিকে হত্যা করে দুর্বৃত্তরা। পুলিশ জানিয়েছে, হাদির উপর গুলির ঘটনা মূলত ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ভোটকে ভণ্ডুল করার ষড়যন্ত্র। দুর্বৃত্তরা আইন শৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটাতে চায়। দেশের প্রধান রাজনৈতিক ব্যক্তিদের ভাগ্য প্রায়শই গুলির নলে বাধা থাকে। শত শত খুন হয় গুলির শব্দে, ঘুম ভাঙে দেশের মানুষের। হাদির রক্তপাতের ঘটনা তাই কেবল একটি বিচ্ছিন্ন ঘটনাই নয়, এটি সেই গুলির রাজনীতির ভয়ঙ্কর পুনরাবৃত্তি। যদি তারেককে দেশে ফিরতে দিতে না চান, তারা এই হামলাকে এক ধরনের স্মারক হিসাবে ব্যবহার করতে চাইছে, মনে করিয়ে দিচ্ছে দেশের মাটি এখনো কতটা বিপজ্জনক। বাঁচতে চাইলে এসো না, তাহলে কি এই পরিস্থিতিতে তারেক রহমানের দেশে ফেরার ঝুঁকি নেওয়া উচিত? কিছু বিশ্লেষকদের মতে হ্যাঁ, ঝুঁকি আছে, জেনেই তার এই পদক্ষেপ নিতে হবে। কারণ রাজনীতিতে যদি ভয়কে প্রশ্রয় দেওয়া হয়, তবে তা কেবল প্রতিপক্ষকে শক্তিশালী করে। দীর্ঘ 17 বছর পর যদি তিনি এই হামলার ভয়ে যাত্রা বাতিল করেন বা পিছিয়ে দেন, তাহলে বিএনপির কর্মীরা আরও একবার হতাশ হবেন এবং এটি তাদের মনোবল চিরতরে ভেঙে দিতে পারে। দলে দুর্বল হতে পারে তারেক রহমানের নেতৃত্ব। তারেক রহমানের এই মুহূর্তে যা দরকার তা হলো তার বাবার মতো এক সাহসী পদক্ষেপ। তাকে প্রমাণ করতে হবে যে তিনি বুলেট বা হুমকির কাছে মাথা নত করার মানুষ নন।